আমাদের এবারের অভিযানে আমরা যাব সুন্দরবনে। সুন্দরবনে একেবারে ভেতরে ঢুকবো, যতটুকু গহীনে যাওয়া যায়। সেখানে আমরা মৌমাছির চাক খুঁজে বের করব এবং মৌমাছির চাক কালেক্ট করে সেখান থেকে মধু নিয়ে আসবো। ভোর তখন 4:30, সূর্যে আলো দেখার নামগন্ধ নেই। বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে কাটাখালীতে। আমরা সেখানে কোনো গাড়ি পাচ্ছিলাম না, সো একটা চায়ের দোকানে ঢুকি এবং চা খেতে খেতে কিছুক্ষণ সময় কাটাই। লাকিলি একটা সিএনজি পেয়ে যাই। সেই সিএনজিতে করে আমরা রওনা দিয়ে দিই মংলার উদ্দেশ্যে। মংলা পোর্টে আমরা মূলত যাব এবং সেখান থেকে বোটে করে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। একেবারে ঘুটঘুটে রাত, আশেপাশে গাড়ি ঘোড়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দুই একটা বড় বড় ট্রলি যাচ্ছে এবং সেগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে আমাদের সিএনজি। ধীরে ধীরে ফজরের ওয়াক্ত হয় এবং আস্তে আস্তে আলো ফুটতে থাকে। তখন রাস্তাঘাট একটু দেখা যায় এবং পাশের যে মেঘ এবং গাছপালা সেগুলো দেখতে শুরু করি। একদিকে ঘুম, আরেকদিকে এক্সাইটমেন্ট। সুন্দরবনে যাচ্ছি অনেকদিন পরে, সো চারপাশটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। সমস্যা হচ্ছে, যখন আমরা দিগরাজ থেকে পার হলাম তখন এত ভাঙাচোরা রাস্তা শুরু হলো, এটা বলার বাইরে। ঘুমানো তো দূরের কথা, চোখটা পর্যন্ত লাগাতে পারছিলাম না। কোনোরকম মংলার কাছাকাছি এসে আমরা মোটামুটি একটু ভালো রাস্তা পাই। এই রাস্তাটা বেশ সুন্দর ছিল। তখন দেখলাম যে অনেকেই তাদের অফিসের দিকে যাচ্ছিলেন। সকালের ফ্রেশ বাতাস, মানুষজন কম। ঢাকায় থাকলে কেন জানি এই ফিলটা আমরা পাই না। ঘণ্টাখানেকের মধ্যে চলে আসি আমরা মংলা ঘাটে। এখানে দেখলাম যে মানুষজন একেবারে নাই বললেই চলে। দুই একজন আছে যারা কিনা ব্যবসা বাণিজ্যের জন্য এখানে আছেন। এরপর আমরা ঘাটে যাই আমাদের বোট খুঁজতে, বাট আমাদের বোট অ্যাকচুয়ালি এখানে ছিল না। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি, পরে আমরা সুইচ করে বাস স্ট্যান্ডে যে ঘাট আছে সেখানে যাই। এটা হচ্ছে মংলা ঘাট। মংলা ঘাটে আমি যতবারই আসি ততবারই আমার বেশ ভালো লাগে। খুব শান্ত একটা পরিবেশ থাকে এবং অনেকগুলো নৌকা একসাথে বাঁধা থাকে। আজকে শুক্রবার, তাই হয়তো আজকে একটু মানুষজন কম এবং নৌকাও কম ছিল। আমাদের মাঝি ভাই এখানে ওয়েট করছিলেন। আমরা ওঠার সাথে সাথে নৌকা ছেড়ে দেয়। ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন মংলা ঘাট থেকে একেবারে ঢাংমারির দিকে যাচ্ছি। সারা রাত ঘুম হয়নি। ফাহাদ ভাইয়ের অবস্থা খারাপ, উনি তো রাতে ডিনারও করতে পারেনি। আমি কোনো রকম ডিনার করে তারপরে উঠি। সো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আনুমানিক ঘণ্টাখানেক বা এরকম বেশি সময় লাগতে পারে। আমরা একটু চিল করতে করতে আস্তে ধীরে মোটামুটি আমরা যাব। অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে আমরা আগাচ্ছিলাম। যদিও এই বোট ম্যানেজ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বোটটা পাঠিয়েছে সুন্দরী ইকো রিসোর্ট থেকে। সুন্দরী ইকো রিসোর্টের পক্ষ থেকে আমাদের যেই আপ্যায়ন করা হয়েছে সেটা আমরা একটু পরে বলছি। প্রথমে এই বোটটার ব্যাপারে বলি। এই বোটটা না থাকলে আমরা হয়তো বাই রোডে যেতে পারতাম, কিন্তু নদীর যে স্নিগ্ধ ভিউ এটা আমি হয়তো দেখতে পারতাম না, বা ফাহাদ ভাই ওটা দেখতে পারতো না। প্লাস একটু পরে আমরা যখন সুন্দরবনের একেবারে কোল ঘেঁষে যাব, তখনকার যে সুন্দর ভিউ সেটা হয়তো আমরা দেখতে পারতাম না এবং ফাহাদ ভাইও দেখতে পারতো না। তাই অনেক কষ্টে সুন্দরী ইকো রিসোর্টকে রাজি করিয়ে সেখান থেকে ইমন ভাই আমাদের জন্য এই বোটটা ম্যানেজ করে দেন। এখন যে নদীটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত পশুর নদী বলা হয়। এর ঠিক সোজা বিপরীত দিকে যেটা চলে গেছে সেটা গিয়ে নামকরণ হয় রূপসা নদী হিসেবে। আর এখন মূলত আমরা আগাচ্ছি পশুর নদী হয়ে। পশুর নদী হয়ে আমরা একেবারে যাব হচ্ছে ঢাংমারি খালে বা ঢাংমারি নদীতে অনেকে বলে থাকেন। আর আমাদের আজকে নৌকার পাইলট মোশাররফ ভাই। মোশাররফ ভাই সুন্দরী ইকো রিসোর্টে কাজ করছেন বেশ লম্বা সময় ধরে এবং বেশ দক্ষ একজন পাইলট। আমাদের বোটের সামনের ভিউটা যদি একটু দেখাই তাহলে অনেকটা এরকম ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম। ফাহাদ ভাই তখন ছিলেন না, কেননা ফাহাদ ভাইয়ের ঘুম পাচ্ছিল, সো তিনি তখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আমরা আস্তে আস্তে করম জলে একেবারে বাঁকে চলে আসি। এই 3 মোহনায় মূলত আমরা ডলফিন দেখছিলাম। এগুলো মূলত ছিল শুশুক। আমি ক্যামেরায় খুব একটা ক্যাপচার করতে পারিনি, বাট আমরা অনেকগুলো শুশুক তখন দেখতে পেরেছিলাম। ফাহাদ ভাইয়ের ঘুম ভেঙে যায়, তিনি উপরে উঠে তখন সুন্দরবন দেখছিলেন। আমার বোটটা ম্যানেজ করার মূল উদ্দেশ্য ছিল ফাহাদ ভাই, বাট ফাহাদ ভাই যেহেতু জীবনের প্রথমবার সুন্দরবনে এসেছেন, সো উনি যেন এই বোট জার্নিটা এনজয় করতে পারেন সেটাই আমি দেখতে চাচ্ছিলাম। এবং আমি যখন দেখছিলাম যে ফাহাদ ভাইয়ের চোখ জল করছে সুন্দরবনের এই ফার্স্ট ইমপ্রেশনটা দেখে বা ফার্স্ট ভিউটা দেখে, তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। যাই হোক, করমজলের ওই বাঘ থেকে আমরা আস্তে আস্তে ঢাংমারি খালের দিকে আগাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম চারপাশের অ্যামেজিং কিছু ভিউ। আসার পথে আমরা বানর দেখতে পাই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে বনমোরগ। বনমোরগ আমি সুন্দরবনে আজ পর্যন্ত আসার পর থেকে ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম এবং খুবই ভালো লেগেছে। আনফর্চুনেটলি সেটা আমি ক্যামেরাতে ধরতে পারিনি। এছাড়াও অনেকগুলো পাখিও আমরা অবশ্য দেখি। এই নিয়ে এতবার সুন্দরবনে আসছি, বাট কখনো এত এক্সট্রিম এক্সপিরিয়েন্স হয় নাই। বিশেষ করে সুন্দরবনে যে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার, এটার এক্সপিরিয়েন্সটা হয় নাই। কেননা প্রতিবার এসে ডলফিন দেখতাম, একটা দুইটা খুব কম দেখা যেত, বাট এবার ঢুকতেই এতগুলো ডলফিন একসাথে, তাও আবার বড় বড় ডলফিন। সেকেন্ডলি বনমোরগ কখনো দেখি নাই সুন্দরবনে, তো এবার প্রথমবারের মতো বনমোরগটা দেখি। বানর তো কমন ছিল, বানর প্রচুর দেখলাম এতক্ষণ। এখনও আমরা ঢাংমারির দিকে যাচ্ছি, এখনও ঢাংমারির কাছাকাছি যেতে পারিনি, আর একটু সময় লাগবে। সো এর মধ্যে এতগুলা অ্যানিম্যাল আমরা দেখে ফেলছি, ওভারঅল ভালো লাগতেছে। সুন্দরবনে গোলপাতা আর বন্য গাছের আশপাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। দুপাশের এত সুন্দর ভিউ দেখছিলাম বলার বাইরে। ফাহাদ ভাইকে দেখলাম, তিনি মন ভরে পুরো ভিউটা এনজয় করছেন।
আস্তে আস্তে শুরু হয়ে যায় রিসোর্টগুলোর পর্ব। যত যাচ্ছিলাম তত রিসোর্টগুলো দেখছিলাম, বেশ সুন্দর করে এক একটা রিসোর্টের ডেকোরেশন করা। এটা হচ্ছে পুরোটা একটা গোলপাতার বন। মূলত এগুলো তারা চাষ করে থাকেন এবং গোলপাতার দামও হয়ে থাকে অনেক বেশি। গোলপাতার পণ খুব সম্মত তখন চলছিল 6,500 টাকা করে। দ্যাট মিনস এটা ছোটোখাটো কোনো অ্যামাউন্ট না। আমরা গিয়ে এখন মূলত উঠবো ঢ্যাংমারি খালের পাশে একেবারে সুন্দর ইকো রিসোর্টে, সেখানেই থাকবো। আর এখন যে খালটা দেখতে পাচ্ছেন এটাই মূলত ঢ্যাংমারি খাল। পাশেই যেই ফরেস্ট অফিস সেটা হচ্ছে ঘাগড়ামারি ফরেস্ট অফিস। আমরা রিসোর্টের কাছে আসতে আসতে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এবং নৌকার ভেতর থেকে আমরা বৃষ্টি দেখা শুরু করি। এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম বলার বাইরে। আমরা উপর থেকে নৌকার ভিতরে চলে যাই এবং নৌকার ভেতর থেকে দেখতে পাচ্ছিলাম যে বনে এবং নদীতে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এই ভিউটা আসলে আপনি যদি সেখানে উপস্থিত না থাকেন বলে বোঝানোর মতো না। কাইন্ড অফ একটা কোটি টাকার ভিউ বলা যায়। সেদিন অবশ্য একটা ঘূর্ণিঝড়ের প্রভাব চলছিল এবং ঘূর্ণিঝড়টা লাকিলি আমাদের এদিকে না এসে কলকাতা হয়ে চলে যায়। আমরা অনেকবার ট্রাই করছিলাম রিসোর্টে ওঠার, বাট কোনোভাবেই পারছিলাম না, কেননা বৃষ্টি অনেক, সাথে আমাদের ড্রেস এবং ব্যাগ ভিজে যেতে পারে। তাই আমরা নৌকার ভিতরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। ফাহাদ ভাইও দেখলাম যে বৃষ্টি বেশ এনজয় করছিলেন। আমিও তাড়াহুড়া করছিলাম না, যেহেতু আমরা খুব ভোরেই বা খুব সকালে চলে এসেছি। আমাদের পাইলট দেখলাম নৌকা বেঁধে একটু ভেতর দিকে গেলেন, হয়তো কোনো কিছু খুঁজতে গেছেন। আমরা ভেতরেই ওয়েট করতে থাকলাম। কিছুক্ষণ আগে এদিক দিয়ে ভোদর চলে যায়, যদিও এই ভোদরটাকে আমি ক্যামেরায় নিতে পারিনি। আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি জুম লেন্স আনতে ভুলে গেছি। সো একটা জুম লেন্স থাকলে আমিও তো এই ভোদর, বনমোরগ বা এই যে বানরের ফুটেজের কথা বললাম সেগুলো হয়তো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারতাম। যাই হোক, আমাদের ক্ষুধা লেগে যাচ্ছিল এবং বেশিক্ষণ ওয়েট না করে আমরা একটা রিস্ক নিয়ে নেই। বৃষ্টির মধ্যে আমরা নামা শুরু করি এবং কোনো রকম নৌকা ভিড়িয়ে আমরা দৌড়ে রিসোর্টে উঠে যাই। আমি ভেবেছিলাম ফাহাদ ভাই হয়তো থেকে যাবে, বাট আমার সাথে সাথে ফাহাদ ভাই উঠে যায়। ভাই ঘাটটা আসেন আসেন। এবং এই হচ্ছে ফাহাদ ভাইয়ের প্রথমবারের মতো সুন্দরী ইকো রিসোর্টে আসা বা সুন্দরবনের কোনো রিসোর্টে আসা। তখন আসলে রিসোর্টের যে এমপ্লয়ি বা রিসোর্টের যারা টিম মেম্বার ছিলেন তারা কেউ ছিলেন না, সবাই হয়তো ঘুমাচ্ছিলেন বা আদার্স কোনো কাজে ছিলেন। আমরা গিয়ে একেবারে শুনশান একটা অগোছালো রিসোর্ট পাই। মনে হচ্ছিল ওনাদের ওয়ার্কিং টাইম শুরু হবে 9টা বা 10টা থেকে। যখন দেখলাম যে আসলে রিসোর্টের ভিতরে কেউ নেই, তখন আমরা ক্যারাম বোর্ড নিয়ে নেমে পড়ি এবং আমি আর ফাহাদ ভাই বেশ জমিয়ে কিছুক্ষণ ক্যারাম খেলি। যেটা বুঝলাম যে আমার চেয়ে ফাহাদ ভাই একটু বেশি ভালো খেলেন, কিন্তু কোনো পাউডার ছিল না, যার কারণে দুইজনের কেউই খুব একটা ভালো খেলতে পারছিলাম না। বৃষ্টি হচ্ছিলই এবং আমিও ওয়েট করছিলাম কখন এমপ্লয়িরা আসবে বা কখন নাস্তার অ্যারেঞ্জমেন্টটা আসলে হবে। এক পর্যায়ে আমাদের খেলা শেষ হয়ে যায় এবং ফাহাদ ভাই রিসোর্টের আশপাশটা ঘুরে দেখতে দেখতে সামনের দিকে চলে যায়। এখান থেকে জঙ্গলের বাইকটা আমরা দেখছিলাম, কেননা আগামীকাল আমাদেরকে এই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। সো একটু এক্সাইটেড হচ্ছিলাম এবং একটু ভয়ও ফিল হচ্ছিল। আমি একটু রিসোর্টের চারপাশটা ঘুরে দেখছিলাম, কেননা অনেকদিন পরে এসেছি, এর আগেও এসেছিলাম, বেশ ভালো লেগেছে। তাই আমি এর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, কেননা বৃষ্টির সময় সুন্দর ইকো রিসোর্ট আরও বেশি সুন্দর দেখায়। এই যে যেমন উপর থেকে এই ভিউটা দেখেন, কি সুন্দর দেখাচ্ছে। আমি ডাইনিং হলে যাই এবং ডাইনিং হল থেকে উপরের পার্টটা দেখতে থাকি। বৃষ্টি অনেকটা কমে গেছে এবং এমপ্লয়িরাও আসতে শুরু করেছে। অবশেষে সকাল 9টার দিকে এমপ্লয়িরা আসে এবং ব্রেকফাস্ট দিয়ে দেয়। সুন্দরীতে আসলে অনেক আগেই ব্রেকফাস্ট দেয় যদি বলা হয়, কিন্তু আমরা আসলে ওইভাবে জানিয়ে আসিনি, যার কারণে ইনস্ট্যান্ট তাদের অ্যারেঞ্জমেন্টটা করতে হয় এবং আপ্যায়নের আসলে কোনোভাবেই কমতি ছিল না। বাট বেস্ট পার্টটা ছিল আসলে এই কফির পার্টটা। এত সুন্দর একটা সকাল, সাথে খিচুড়ি এবং তারপরে 1 কাপ কফি, দারুণ একটা কম্বিনেশন। তো আমরা হচ্ছে সুন্দরীতে আপাতত ব্রেকফাস্ট করলাম। এখন চলে যাব আমাদের থাকার জায়গায়। আমরা একেবারে গ্রামের ফিল নেওয়ার জন্য আসলে রিসোর্টে থাকবো না, থাকবো একেবারে গ্রামের দিকে। আর বিফোর দ্যাট, ফাহাদ ভাই ব্রেকফাস্ট কেমন ছিল? খিচুড়িটা খুবই সুন্দর, আর হচ্ছে তার সাথে জলপাইয়ের টেস্ট এবং হচ্ছে এরপর একটা কফি, মানে সব মিলে এই কম্বিনেশন, এই এনভায়রনমেন্টে, এই ওয়েদারে এক্সিলেন্ট। এবং আস্তে ধীরে আমরা সেই গ্রামের কাদামাটির রাস্তা দিয়ে আগাতে থাকি ফার্মের উদ্দেশ্যে। প্রথমে ভাবছিলাম খুব একটা হয়তো কাদা থাকবে না, বাট যত আগাচ্ছিলাম তত ভয় পাচ্ছিলাম, কেননা এখানে যে কোনো সময় স্লিপ করার ভয়, জুতা বা কাপড় চোপড় নোংরা হয়ে যাওয়ার ভয়, সব মিলিয়ে একেবারে ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। অনেক হয়তো বলতে পারেন যে আমরা এত কষ্ট না করে জুতাগুলো হাতে নিয়ে তো হাঁটতে পারি, বাট বিষয়টা হচ্ছে এই রাস্তার দুই পাশে এত কাঁটাওয়ালা গাছ, আর যখন বৃষ্টি হয় বিশেষ করে তখন এত পরিমাণ কাঁটা পড়ে থাকে, তো আপনি চাইলেও আসলে খালি পায়ে হাঁটতে পারবেন না। এজন্যই অ্যাকচুয়ালি যত কষ্টই হোক, জুতার অবস্থায় যতই 12টা বাজুক, এই অবস্থায় চলতে হচ্ছে। আমরা আগাতে আগাতে তখন রোদ উঠে যায়, কিন্তু তাও লাভ হয় না, যে কাদা সেই কাদাই ছিল এবং পড়ে যাওয়ার ভয়টা খুব বেশি ছিল। ঠিক আছে, ওকে। এটাও এতটা পিচ্ছিল ছিল যে যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় ছিল। আমি ফাহাদ ভাইকে ধরেছিলাম, কেননা উনি পড়ে যাচ্ছিলেন, তো আমিও আস্তে আস্তে ওনাকে ধরে ধরে আগাচ্ছিলাম পরে।
কোনো রকম অনেক কষ্টে আমরা গেট দিয়ে ঢুকে পড়ি। এখন আমরা চলে আসি আমাদের সেই ফার্মে। এটার নাম হচ্ছে সুন্দরী অ্যাগ্রো। এই ফার্মটা মূলত আমার করেছেন এক বড় ভাই, ওনাকেও আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন। ওনার নাম হচ্ছে জীবন রায়। উনি মূলত একজন অ্যাক্টর। এখানে তিনি তার কয়েকজন পার্টনার মিলে এই অ্যাগ্রো ফার্মটা করেছেন, যেখানে তিনি হাঁস, মুরগি, মাছ সহ অনেক কিছু পালন করে থাকেন এবং বেশ কিছু গাছপালা তিনি লাগিয়েছেন। এখানে জীবনদা ছিল না, সাথে ছিল আমাদের রিপন ভাই। রিপন ভাই আমাদেরকে রিসিভ করেন। দেখলাম যে পুকুর ঘাটে অনেক কাজকর্ম চলছে। এরপর আমরা চলে যাই আমাদের থাকার রুমে। এটা হচ্ছে ঘাটের পাড়ের একটা ঘর। হয়তো 5 স্টারের হোটেলের মতো এত আরামদায়ক না, কিন্তু এই ঘরে থেকে যে শান্তি পেয়েছি সেটা বলে প্রকাশ করার মতো না। ঘরের সামনে থেকে এরকম সুন্দর ঘাট দেখা যাচ্ছিল, আর তার পাশেই ছিল এরকম কবুতরের খোপ, যেখানে কবুতরগুলো খাচ্ছিল। আর ঘরের ভেতরটা যদি একটু দেখাই, এটা হচ্ছে থাকার খাট। এখানে কিছু মধু স্টক করা ছিল, যেগুলো জঙ্গল থেকে কেটে আনা হয়েছে। আর সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই জানালার ভিউটা। এত দুর্দান্ত সুন্দর বাতাস হচ্ছিল, আর এখান থেকে আমরা বাইরের ভিউটা দেখছিলাম। সবচেয়ে বেস্ট পার্ট ছিল বৃষ্টির এই মুহূর্তটা। ঝুম বৃষ্টি নামে ধান খেত দোল খেতে খেতে আমরা বৃষ্টি দেখছিলাম। আমরা সেটা এনজয় করছিলাম লম্বা সময় নিয়ে। ধান ক্ষেতগুলোকে কেউ মনে হচ্ছিল দোল খাইয়ে দিচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি কিছুক্ষণের জন্য মনে হয় স্বপ্নে চলে গেছি। একটা ফার্ম থেকে যে এত সুন্দর দৃশ্য আমি দেখতে পারবো, এটা হয়তো কল্পনাও করতে পারিনি। বৃষ্টি থামার আগ পর্যন্ত আমরা একটু রেস্ট নিতে থাকি। বৃষ্টি থেমে গেলে আমরা বাইরে যাই। দেখলাম যে খুব সুন্দর হাঁসগুলো ছেড়ে দেওয়া আছে, তারা সাঁতার কাটছে। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটাই। ফাহাদ ভাইও দেখলাম যে এই ভিউটা এনজয় করছেন, কেননা তিনি অনেক লম্বা সময় ধরে গ্রামে আসেন না। সো হাঁসগুলোকে দেখে এবং পুকুর পাড়টা দেখে উনি অনেক এক্সাইটেড ছিলেন। আমিও কিছুক্ষণ সময় নিলাম, হাঁসগুলোকে দেখতে দেখতে একটু পুকুর পাড়টাও হেঁটে দেখছিলাম। এই জায়গাটায় হাঁস মূলত ডিম পাড়ে বা হাঁস রাতের বেলা থাকে। আজকে কেন জানি আমি একটা ডিমও পাইনি, বাট গতবার যখন এসেছিলাম তখন এখানে প্রচুর ডিম দেখতে পেয়েছিলাম। এরপর আমরা সেখান থেকে মিথুন ভাইয়ের বাড়ির দিকে যাই। সুইচ গেট দিয়ে পানি ঢুকছে এবং সেখানে জেলে ভাইরা মাছ ধরছিলেন। মিথুন ভাই ওনার বাড়িতে আমাদেরকে ইনভাইটেশন জানান এবং ওনার বাড়িঘরটা একটু ঘুরে দেখি। যার শুরুতেই উনি আমাদেরকে নারকেল গাছের কাছে নিয়ে যান এবং গাছ থেকে তাজা কিছু ডাব পাড়তে শুরু করেন। ফাহাদ ভাই মজা করে নিজের হাতে রেখেই ডাবগুলো কাটছিলেন। এই ব্যাপারটা বুঝলাম উনি অনেক এনজয় করছিলেন। ওনার মতো আমিও একটু ট্রাই করছিলাম, বাট আমার ডাবটা হয়তো বেশি ঝুনা হয়ে গিয়েছিল, তাই কাটছিল না। যাই হোক, তাজা ডাব খেয়ে আমরা চলে আসি আবার খালে মাছ ধরতে। সেখানে আমরা জাল মেরে ট্রাই করি কিছু মাছ ধরতে, বাট আনফর্চুনেটলি কোনো মাছ সেখানে আমরা পাই না। সো আমাদের প্রথম খ্যাপ ছিল। প্রথম খ্যাপে হচ্ছে আমরা একটা ছোট গোদা চিংড়ি পেয়েছি। এটা ছেড়ে দেওয়াটা বেটার হবে, এটার ভেতরে ডিম। এবং পরে ফাহাদ ভাইও ট্রাই করে। অনেকদিন জাল মারেনি, তাই হয়তো খুব ভালোভাবে ফেলতেও পারেননি। এরপরে উনি ওনার সেকেন্ড অ্যাটেম্প্ট নেন এবং সেকেন্ড অ্যাটেম্প্টে উনি সাকসেসফুল হন। জালটা খুব সুন্দরভাবে ফেলতে পেরেছিলেন, কিন্তু কোনো মাছ পাননি। যদিও আমি এরপরে অনেকক্ষণ ট্রাই করি, কিন্তু তখনও আমি কোনো মাছ পাইনি। খালে মাছ ধরা শেষ করে আমরা আবার ফার্মে চলে আসি। সেখানে পুকুরে যে মাছগুলো আছে, যেহেতু আমরা খালে কোনো মাছ পাইনি, পুকুরে মাছ ধরতে পারি কিনা সেটা ট্রাই করছিলাম। মিথুন ভাই এবং রিপন ভাই দুজনে আমাদেরকে প্রক্সি দিচ্ছিলেন। ওনারা কয়েকবার জাল ফেলেন, কিন্তু এখানেও আসলে আমরা কোনো মাছ পাইনি। সুন্দর একটা আবহাওয়া আমরা পুকুর পাড়ে পাই, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এবং এখানে রিপন ভাই ট্রাই করতে করতে ঝুম বৃষ্টি নেমে যায়। আমরা ভিজে যাওয়ার ভয়ে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ফার্মের যে ঘর আছে সেই ঘরে চলে যাই এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে বৃষ্টিটা আমরা এনজয় করতে থাকি। এই যে ঘাটটা, এই ঘাটে বৃষ্টি পড়ছিল এবং আমরা দরজা থেকে দেখছিলাম। জীবন ভাই এই ঘাটটার নাম দিয়েছেন জমিদার ঘাট এবং বেশ আয়োজন করে জীবন ভাই মূলত এই ঘাটটা বানিয়েছিলেন। আমি অ্যাকচুয়ালি এখানে জীবন ভাইকে অনেক মিস করছিলাম, সত্যি কথা বলতে। দেখতে দেখতে আমাদের দুপুরে লাঞ্চ চলে আসে। রান্না হয়েছে আজকে রিপন ভাইয়ের বাসায়। আইটেম হিসেবে ছিল আলু ভাজি, ডাল এবং হাঁসের মাংস। হাঁসের মাংসের কালারটা যেরকম ছিল দুর্দান্ত, টেস্টটাও সেরকম ভালো ছিল। কিন্তু খাবার পানি হিসেবে ছিল বৃষ্টির পানি। এখানে বা উপকূলীয় অঞ্চলে মানুষের একটাই ভরসার বৃষ্টির পানি, সো আমাদেরকেও সেই পানি খেতে হয়েছে। ফাহাদ ভাই আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স কখনো করেননি, সো উনিও বৃষ্টির পানি ফর দ্য ফার্স্ট টাইম খেলেন। এই হচ্ছে আমাদের হাঁসের মাংস, কি সুন্দর কালার। এটাকে মূলত রান্না করা হয়েছে কচু দিয়ে। বেশ বড় সাইজের একটা কচু বাজারে পাওয়া গেছে, সো ওটাকেই কেটে ছেটে মাংসের সাথে রান্না করা হয়েছে। আমরা বেশ আরাম করে খাচ্ছিলাম। আমি প্রথমে একটু আলু ভাজি দিয়ে ট্রাই করি, এরপরে ডাল এবং হাঁসের মাংসটা ট্রাই করে দেখি। এর আগে গ্রামের অনেক জায়গায় থেকেছি, কিন্তু এভাবে একটা ফার্মে থাকা এবং সেখানকার খাবার দাবার বা আতিথেয়তা, এটাই ফর দ্য ফার্স্ট টাইম আমার ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু খালের পাড়ে চলে যাই। যদিও কুমিরের ভয় ছিল, তাও আমরা সাবধানে মাছ ধরছিলাম এবং সত্যি কথা বলতে খুব একটা বেশি মাছ না পেলেও আমরা অল্প কিছু মাছ পেয়েছিলাম, যেগুলোকে পরে আমরা রাতের বেলা ভাজি করে খেয়েছিলাম। এই যে যেমন ধরেন এখানে দেখেন একটা বাইলা মাছ পেয়েছিলাম। এরকম মাঝারি আকারে বেশ কয়েকটা বাইলা আমরা পাই। এই আরেকটা বাইলা, এই আরেকটা বাইলা, আর আছে কিনা দেখি, দাঁড়ান। পরে ভাবলাম যে না, এই জায়গাটা আরো মাছ থাকতে পারে, তাই আমি আর মিঠুন ভাই জাল নিয়ে নেমে যাই টান দেওয়ার জন্য।
একটু একটু ভয় লাগছিল, কেননা জায়গাটায় সাপ থাকতে পারে, বিশেষ করে গুই সাপ অনেকগুলো এখানে, তাই বেশ সাবধানেই মাছ ধরার জন্য আগাচ্ছিলাম। মিঠুন ভাই দেখলাম এক পর্যায়ে একটা কোরাল মাছ ধরে, যেটাকে তারা ভেটকি মাছও বলে থাকে। কোরাল মাছ কোরাল ছাড়ি দিব? না 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 কোরাল মাছের বাচ্চা। তাহলে আমি দেখতে টানে দিই ধরে ফেলাইছেন ওরে বাইরে ভাই, তার এক জিনিস। ওটাকে তিনি হাত দিয়ে ধরে ফেলেন, খুব একটা বড় সাইজের ছিল না, বাট পেয়েছিলাম। আমরা জালটা ছেড়ে দিই এবং জালটাকে পরে উপরে তুলে নিয়ে আসি। দেখলাম যে বড়সড় খুব একটা মাছ ছিল না। এই যে যেমন মিঠুন ভাই ভেটকি মাছটা ধরেছিলেন, খুব ছোট এবং এটাতে কাটা ছিল। আমরা ওটাকে রেখে দিই। ভেতরে 2-1টা মাছ ছিল, বেশিরভাগই ছিল চিংড়ি মাছ। অনেকগুলো চিংড়ি মাছ আমরা আসলে এখানে পাই। সন্ধ্যা পর্যন্ত আমরা ফার্মে থাকি এবং সন্ধ্যার পরে চলে আসি রিসোর্টে, সুন্দরী ইকো রিসোর্টে। এবং সেখানে এসে দেখলাম যে অনেক ভাই ব্রাদাররা আছেন, তারা নিজেদের মতো করে ক্যারাম বোর্ড খেলছেন, চিল করছেন, গান বাজনা করছেন। আমরাও তাদের সাথে জয়েন করি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে শুধু যে রিসোর্টের গেস্টরা আছেন তা না, ওখানে যে রিসোর্টের এমপ্লয়িরা ছিলেন তারাও তাদের সাথে জয়েন করেছেন এবং বেশ মজা করছেন। এবং রাত পর্যন্ত মজা করার পরে রাত প্রায় 10টার দিকে আমরা রিসোর্ট থেকে আমাদের ফার্মে চলে যাই। পরে অবশ্য খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে যাই, যেগুলো ফুটেজ আসলে সেভাবে নেওয়া হয়নি। আর এভাবেই আমাদের প্রথম দিন কেটে যায়। আগামী দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমরা মূলত সুন্দরবনে ঢুকবো। সুন্দরবনে অনেক ভেতরে আমরা যাব, গহীনে গিয়ে আমরা চাক বের করব এবং চাক কেটে মধু খেয়ে এবং মধু নিয়ে আমরা বের হয়ে আসবো। সো দ্বিতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো দিয়ে পাশে থাকুন।